নমস্কার, রাইজিং বাংলার আড্ডা স্কোপে নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যার সাথে আছি তার সম্পর্কে বলতে গেলে অনেকগুলো পরিচয়ের কথা বলতে হয়। একজন সফল অভিনেত্রী, একজন সফল বিজনেসম্যান, যাদের আমরা বলতে পারি এন্টারপ্রেনিউর, এবং একজন সফল মা। আমরা তাকে নিয়ে আজকের এপিসোডে আপনাদের সামনে কথা বলবো, এবং মূলত আমরা সব এপিসোডে যেটা করে থাকি যে এমন কোনো বার্তা দিতে চাই যেটা আপনারা যে ধরনের সমস্যার সঙ্গে, কনফিউশনের সঙ্গে, কনফ্লিক্টের সঙ্গে রয়েছেন, যেটা আমাদের অতিথিদের কথা শুনে আপনাদের কোথাও গিয়ে মনে হবে যে এভাবে তো ভাবিনি, বা আমারও এরকম হয়েছিল, আমি কিন্তু ঠিক ও যেটা করেনি সেটা করেছিলাম, তাই আমার সমস্যাটা অনেক দীর্ঘায়িত হয়েছিল। যাই হোক, আমরা কথা বলবো আজকে আমাদের অতিথি স্বরলিপির সঙ্গে। দেখা যাক। আমার কাছে তোমার প্রথম প্রশ্ন, তুমি সবার আগে যখন অভিনয়ে এলে, এবার তারপর আবার বৈঠক, এই ক্যাফেটা, এবং তারপরে মা হয়ে ওঠা, এবং একজন সিঙ্গল মাদার হিসেবে সবাই তোমাকে জানে, সেখানে একটা স্ট্রাগল ছিল, সেখানে একটা প্রত্যেক দিন নতুন করে শেখার বিষয় ছিল। তোমার এই যে পুরো জার্নিটাকে তুমি যদি খুব ছোট করে একটু বলতে চাও। তুমি তো প্রত্যেকটা অনেকটা জার্নি চলে গেলে, প্রায় ধরো মেয়ের বয়স 8 বছর, আবার বৈঠকের বয়স 12 বছর, আর আমার অভিনয় জীবন ছেড়ে দেওয়ার বয়স 12 বছর, এবং অভিনয় জীবন করার বয়স 8 বছর, 20 বছর। তো এবার আমাকে ব্যাক টু ব্যাক পিছোতে হচ্ছে, একটুখানি টাইম ক্লকটাকে পিছিয়ে নিয়ে যাই। যে টাইম ক্লকে পিছনে ছিলাম তখন আমি স্বরলিপি চ্যাটার্জি ছিলাম, এখন আমি নিজেকে স্বরলিপি লিপি করে নিয়েছি। কারণ আমি জাতি, ধর্ম, এই যে ভেদাভেদ চলছে, তুমি চ্যাটার্জি, ব্যানার্জি, নাকি তুমি খান, বা তুমি হোয়াট এভার, তুমি কি বৈদ, ব্রাহ্মণ, হিন্দু, এই ব্যাপারটা থেকেই বেরিয়ে আসতে চেয়েছি। দ্বিতীয়ত, আমি একটা লড়াই লড়ছি, সেটা হচ্ছে যে পুরুষতন্ত্রের একটা ভীষণ বাজে দিক আছে, সেই কারণে হয়তো পুরুষতন্ত্রটা অনেক বেশি প্রায়োরিটাইজ হয় আমাদের কাছে। সেটা হচ্ছে যে আমি জন্ম দেব, অনেক সময় মারাই তাদের রোজগার থেকে শুরু করে সব কিছু করে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি জন্মটাও মেয়েকে আমার টাকায় দিয়েছি, কিন্তু সারনেমটা দিতে হয় বাবার, কারণ এটা আমাদের সাংবিধানিক অধিকার যে বাবারাই তাদের নামে পরিচিত হবে আমাদের, তারাই কি বলবো, কর্ণধার। তো এইটা থেকে বেরোবার জন্য আমি আমার মেয়েকেও সেই পরিচিত করতে চাইছি, এবং আমিও নিজের বাবাকে সব জায়গা থেকে উধাও করে দিয়েছি, আমি আমার মাকে সব জায়গায় রেখেছি, এবং আমি এটা করে যাব, এবং এটা নিয়ে আমি একটা কেসও লড়ছি। সেটা হচ্ছে আমি প্রথম নাকি মহিলা যে নিজের এই লিপিটার, যদি আমি গেছিলাম কেএমসিতে, তো তারা বলেছে যে আমার বাবার সারনেমটা তারা দিয়ে দিতে পারে, চ্যাটার্জি। তো আমি বলেছি না, আমি আমার নাম চাই, আমি আমার বাবার নাম কেন চাইবো? তখন বলে এটা কোনো অধিকার নেই। তো এই অধিকারের লড়াই আমি লড়ছি, জানি না কবে হবে। যদি 18 বছর হওয়ার আগে আমার মেয়ের হয়ে যায়, তাহলে এটা প্রথম লড়াই হবে, যেটাতে আমি প্রথম মা হব, যে বা আমার মেয়ে প্রথম হবে যে সহচরী লিপি নামে পরিচিত হবে। ভাবা যায় যে একজন মহিলাকে বলা হচ্ছে এটা তোমার অধিকারের মধ্যে পড়ে না, এই কথাটা তোমায় বলা যে হচ্ছে, এটাই তো অসাংবিধানিক বলে মনে হয়। অথচ না, মেয়েদের তো কাজই হচ্ছে যে শুধু বংশবৃদ্ধি করা, কিন্তু বংশের পরিচিতি হচ্ছে, বংশ পরিচয় শুরু হয় চ্যাটার্জি, অমুক চ্যাটার্জির পরিবারের গাছ। কেউ বলে না যে অমুক মহিলার পরিবারের গাছ। তো এটা তো হয় না, হয়ে আসেনি, বাট হওয়াটা উচিত। আমার মনে হয় যে যারা এখনো ভাবেননি তারাও ভাবতে শুরু করুন। নিজেদের যদি সম্মান রাখতে হয়, পজিশন রাখতে হয়, এই পুরুষতন্ত্র বলবো না, এই পুরো সোসাইটির যে একটা গঠন তৈরি হয়েছে, তাহলে কিন্তু নিজেদের লড়াই নিজেদের লড়তে হবে। তাই বাচ্চাকে যে সব থেকে বড় তোমার, জন্ম দিচ্ছে, অবভিয়াসলি একটা পরের প্রজন্মকে ব্যাটন হাতে ধরিয়ে দেওয়া, তাহলে সেটা কার ব্যাটন ধরবে, মায়ের না বাবার? দুজনের যদি ধরতে হয় সেটারও একটা অপশন আছে। আর যদি আমাদের হয় বা আমি একা হই,
তাহলে সেটারও একটা অপশানে লড়তে হবে, না হলে কিন্তু আমাদের এই যে বলে না মেয়েদের লড়াই কোথায়, শুরু থেকে লড়াই, রাতে বেরোনোর লড়াই। কোনো ছেলেকে বলা হয় যে রাত হলে আমরা বলি যে এই যা না একটু জিনিসটা নিয়ে আয়, কিন্তু কোনো মেয়ে না না বাবা তোকে যেতে হবে না, সাবধানে আসিস। মানে আমার এখন খারাপ লাগছে এটা বলতে। এবং 8 বছরের মেয়ে, তাকেও বলা হয় যে একটা ইনার পরনি, তুমি খালি গায়ে ঘুরে বেড়াচ্ছ। মানে এই যে প্রত্যেক দিনের লড়াইটা লড়তে লড়তে আমি লড়েছি। আমার ছোটোবেলার গল্প বলি, যেটা আমার খারাপ লাগে, যেহেতু নতুন কিছু বলতে চাই আমি দর্শকদের। আমরা ছোটোবেলায় তখন আমার কত 5.5-6 বছর বয়স হবে, বসে আছে অন্ধকারে, লোডশেডিং হয়েছে, আমার কাকুরা সব জামা কাপড় খুলে বসে আছেন, লুঙ্গি পরে, তখন তো সবাই বাড়িতে ধুতি লুঙ্গি পরতো, আর মারা ঘোমটা টোমটা দিয়ে বসে আছে, এবং আমিও মানে মা বলে তোর গরম লেগেছে, ঠিক আছে তুই জামাটা খুলে নে। সঙ্গে সঙ্গে সবাই হামলে পড়েছি, মেয়ে মানুষ জামা খুলে বসে থাকবে? 5.5-6 বছরের মেয়ে মানুষ কি করে তৈরি হয় আমি জানি না। তো এই যে প্রত্যেকটা মোমেন্টে আমরা বড় হতে হতে লড়াই করে যাচ্ছি, এই লড়াইটা ছেলেদের কিন্তু সেক্ষেত্রে একটু কম লড়তে হয়। তারপরে পিরিয়ডসের পেন, তাদের কষ্ট, তাদের হরমোনাল চেঞ্জেস, সেটা কিন্তু একটু কম হলেও করতে হয়। এই 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 লড়াইটা লড়তে লড়তে যখন আমি বড় হলাম, তখন একটা সংঘাতের মধ্যে দিয়ে আমার বাবার সাথে হতো, কারণ আমার মা রোজগার করতে পারতেন না, তার সেই রকম মানসিকতা ছিল না, তো ভীষণ ভালো পড়াশোনায়, তাই আমাকে ক্লাস 10 থেকে রোজগার করা শুরু করতে হয়। এবং আমি ক্লাস 10 থেকে রোজগার করা শুরু করি, এবং সবসময় না ছোটোবেলা থেকে নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিয়ে আসতে চেষ্টা করেছি, যে এটা ছেলের কাজ, এটা মেয়ের কাজ বলে কিছু হয় না। হ্যাঁ, অবভিয়াসলি আমার কাছে অত বায়োলজিক্যাল ক্ষমতা নেই যে আমি একটা বড় সিলিন্ডারকে মাথায় তুলে 4 তলায় তুলে দিতে পারবো, কিন্তু আমার মনে অনেক জোর আছে। তার জন্য আমি এমন এমন সব কাজ শিখেছি ছোটোবেলা থেকে, যেইগুলোতে আমাকে আজ অবধি কোনো পুরুষের সহযোগিতা অর্থনৈতিকভাবে এবং কি বলবো শারীরিকভাবে যে বায়োলজিক্যাল ক্ষমতা, সেটার জন্য আমি তাদেরকে পয়সা দিয়ে রেখেছি, বাট সে ছাড়া আমার জীবনে পুরুষ ছাড়া আমি চলতে পারবো না, সেই ক্ষমতাতে আমি নিজেকে তৈরি করেছি। এবং ছোটোবেলা থেকে এটা আমি নিজেকে তৈরি করেছি, যাতে আমাকে কখনো না সেই রকম পরিস্থিতি, এবং সত্যি তাই পড়েছি আবার উঠে দাঁড়িয়েছি। আমার কখনোই মনে হয়নি আমার কাউকে গিয়ে কাঁধ ধরে দাঁড়াতে হবে বা সাপোর্ট নিতে হবে। হ্যাঁ, এই একটা অসম্ভব অসাধারণ একটা জার্নি। সেটাই আসার আগে বলি যে আমরা এখনো অনেকেই ছেলে সন্তানকে বলি যে প্রচণ্ড গরম, তো তুমি পরে আছো কেন গেঞ্জিটা, এত ঘামছো। তো বিষয়টা হচ্ছে স্বরলিপির কথা শুনে কোথাও গিয়ে মনে হচ্ছে এটা আর বলবো না, সত্যি এটা আর বলবো না কখনো। এটা আমার রিয়েলাইজেশন আপনাদের সাথে শেয়ার করা। এবং আমার সাথে যে পুরুষরা থাকে তাদেরকে আমি খালি গায়ে থাকতে দিই না, কারণ আমার মেয়েটার জন্য। আমার মেয়েটা খুব মন খারাপ করে, আর আমার মনে হচ্ছে যে আমি খারাপ হতে দেবো না। আমার বাড়িতে যদিও পুরুষ নেই, আমার ভাই ছিল একমাত্র, হচ্ছে নেদারল্যান্ডসে আছে, কিন্তু যখনই কেউ আসে বা আমি কারোর সাথে কথা বলি, সে যদি বাড়িতে থাকে সঙ্গে সঙ্গে আমরা দুজন আগে তুমি জামা পরো, নাহলে আমরা ফোন কেটে দেবো। তো এইরকম একটা আমরা নিজেরা তৈরি করেছি, কারণ আমরা কথা বলবো না, আমাদের দরকার নেই। এবং আমার ফেমিনিজম কি জানি না, বাট কোথাও গিয়ে রেসপেক্টটা তৈরি করতে হবে। এবং কাজ, এই যে রান্না করা, বাচ্চা মানুষ করা যে মেয়েদের কাজ, এবং আমি গাড়ি চালাতে পারি, এটা ছেলেদের কাজ নয়, এটা দুজনের কাজ। আমি রোজগার করতে পারি, আমি প্রায় 21 জন লোককে চালাতে পারি, তাদের অন্ন সংস্থান করতে পারি, এটা প্রত্যেকের কাছে এটা একটা কাজ। সেরকম বাড়ি সামলানো, কি আছে না আছে, বাচ্চার জন্মদিন কবে, তার কি কি কোথায় পড়ে, কি কি ভর্তি করব, এটাও সবার কাজ। আমার মনে হয় কাজটা ভাগ করে নিতে হবে। যদি ভাগ করে না নিতে পারে, তাহলে আমি আমার একটা পডকাস্ট শুরু করেছি, যেখানে আমি একটা আবার বৈঠক নামটা, সেখানে লিখেছে মাঝে মাঝে আমার মা হতে ভালো লাগে না, আমি ক্লান্ত বোধ করি। তো সেখানে প্রচুর কমেন্ট এসেছে, এবং অনেক ভালো কমেন্ট, বেশিরভাগ ভালো কমেন্ট এসেছে। এবং এই ভালো লাগছে না, মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ছি, এটা সহায়িকা হতে পারে, কিন্তু মায়ের কাজ তো মাকেই করতে হবে, কিছু করার নেই, সেটা একটা আলাদা জগৎ, সেটা ভালো লাগে। কিন্তু পাশে যদি আচ্ছা তোর খারাপ লাগছে, ঠিক আছে তুই কিছুক্ষণের জন্য একটু বেরিয়ে আয়, রেস্ট কর, আমি দায়িত্বটা নিচ্ছি, 7 দিন আমার দায়িত্ব, 7 দিন তোর দায়িত্ব, বা তুমি এটা করো আমি এটা করি, ভাগ করি যদি, তাহলে আমার মনে এটা অনেক পথটা, সংগ্রামটা অনেক বেশি আরামদায়ক হয়ে যাবে। এইটা আমার মনে হলো বলা উচিত। তুমি যেটা বলছো একদম এক্স্যাক্টলি ঠিক, যেটা আমাদের শোনা দরকার, যেটা স্বরলিপি হয়তো খুব কম জায়গায় বলেছে, যেটা বললো যে আমি নতুন কিছু বলতে চাই, এক কথা নয়, একদম সেই জন্য ওকে থামানোর কোনো চেষ্টাই আমি করিনি।
তুমি বলো ছোটবেলায় যেটা বলছো। হ্যাঁ, তো আমি ক্লাস 10 থেকে প্রথম শুরু করি হচ্ছে সেলসের কাজ, এবং সেটা হচ্ছে আমি করোড়পতি গলি, চকলেটস, এরকম প্রচুর কিয়স্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করেছি, রোজগারও করেছি, তার সাথে সাথে আমি গেছি পড়াশোনাও করেছি আমি। তো আমি প্রথমে বিনোদিনী গার্লসে পড়তাম, তারপরে যাদবপুর বিদ্যাপীঠে ভর্তি হই, সেখানে 11-12 আমি চুটিয়ে কাজ করেছি, এবং আমি যে নাইট ক্লাবে মেয়েরা ড্রিঙ্ক সার্ভ করে বা নতুন কিছু এলে প্রমোট করে, তারপরে ধরো অ্যাওয়ার্ড শোতে মেয়েরা অ্যাওয়ার্ড দেয়, তারপরে ধরো আমার হাতের লেখা ভালো ছিল বলে অনেক প্রোগ্রামের আগে নাম লিখতে হয় কারা কারা গেস্টরা আসছেন, এমন হচ্ছে বিয়েবাড়িতে ফুল দেওয়া, গোলাপ জল ছড়ানো, এরকম প্রচুর কাজ আমি করেছি, এবং আমার কাজটা আমি কোনোদিনই মনে হয়নি কাজটা কাজের মতোই করেছি যেটা আমি করব, এবং আমার খুব ভালো লাগতো যখন কাজ করতাম, আমি অনেক লোকের সাথে আলাপ হতো, এবং এটা হয় জানো তো যে তুমি কোন দিকে যেতে চাও, তুমি এডুকেশন কতটা, এডুকেশন তো আসলে পুঁথিগত নয়, একেবারেই না, এটা হচ্ছে তোমার ন্যাচারাল, যে তুমি কত কি শিখছো লোকের থেকে। এবং আমার মনে হয় যে আমার বাড়িতে যে কাজ করে টুম্পা, তার কাছ থেকেও আমি এমন এমন জিনিস শিখি, যে কি করে ডিম না ফাটে তার জন্য জল গরম করা, কি করে তাড়াতাড়ি সবজিটা কেটে ফেলতে, ওটা আমি জানি না, ওর কাছে আমি ওই টেকনিকটা শিখি। তো আমি প্রত্যেক দিন আমার মেয়ের কাছে ধৈর্য শিখি, যে একটা জিনিস আমার কাছ থেকে চাই, এবার আমি যেহেতু সুপিরিয়র পজিশন, আমার ক্ষমতা আছে, ওর ক্ষমতা নেই, কিন্তু ওর ওটা চাই, ওই যে একটা জায়গায় স্টিক করে থাকা জোকের মতো, আমার তো ওই ধৈর্যটাই নেই, আমি প্রত্যেক দিন নতুন নতুন কিছু শেখার চেষ্টা করি। তো এরকম করতে করতে এরকম স্যাটারডে ক্লাবে বসে নাম লিখছি, তখন আকাশ বাংলা থেকে একটা টিম আসছে, সৌমিকদা এবং আরেকজনের নাম ভুলে যাই প্রত্যেকবার, সৌমিক চ্যাটার্জি, চ্যাটার্জি কি ছিল মনে নেই, সাহা বোধ হয়, ওরা প্রোগ্রাম করতো সিটি লাইটস কলকাতা লাইভ বলে, তখন দেবিনা বলে একজন অ্যাক্টর, সে এখন বম্বেতে আছে, সে করতো, সে বম্বে চলে যায়, আর সেদিনকে শোটা আটকে গেছে, আমাকে বললো তুই প্রচুর কথা বলতে পারিস, তুই আসবি আমাদের অ্যাঙ্কারিং করতে, আমার তো খুব শখ আমি অ্যাঙ্কারিং করবো। তার আগে 2টো মডেলিং করেছি, আমাকে র্যাম্প শো করতে বলেছিল, আমি না এত বোর হয়েছি, হেঁটে হেঁটে মনে হচ্ছে আমি কোথায় যাব, হেঁটে হেঁটে কি বোরিং, মানে সবাই আমাকে দেখছে আমি কি জামা কাপড় পরেছে, নিজে অত ওরকম স্মার্ট আমি নই, তো আমি ওটা রিজেক্ট করেছিলাম যে মডেলিং করবো না। তো আমাকে যখন অ্যাঙ্কারিংয়ের জন্য ডাকলো, আমি খুব বাজে অ্যাঙ্কারিং করেছিলাম, প্রথম দিন সব ভুলে গেছিলাম ভয় এবং এক্সাইটমেন্টে, পরে বুঝেছিলাম যে পরের দিকে আমি খুব ভালো করতাম, এবং আস্তে আস্তে আকাশ বাংলায় মৌরি ফুল এলো, মিলনদার, আমি আর পাউলি ওটা করেছিলাম, এবং মৌরি ফুলে আমি হিট করে গেলাম। তার সাথে সাথে আমার কাছে শ্রমিক দ্বারা বাইরে চলে গেল হচ্ছে হাউ মাউ খাও করতে। তখন হাউ মাউ খাও মডেলদের নেওয়া হতো, প্রত্যেকটা 5 দিনে একটা সপ্তাহে একটা মডেল, তো সেই হিসেবে গেলাম, কিন্তু 4টে মডেলকে প্রথমে করা হলো, ব্যবহার করা হলো, মানে তাদেরকে দিয়ে কাজ করানো হলো, তারপরে পঞ্চম আমি ছিলাম। তো সেদিনকে লাস্ট এপিসোড, তো আমাকে দাঁড় করানো হলো, এবার আমি কি করলাম যে আমি কিছু না কিছু করলে মানে বোর হতাম আমি দাঁড়িয়ে, তা আমি বললাম হাই ডার্লিং, মীরকে ডেকে কেমন আছো, এইটা খুব মানে পুরো এপিসোডটা জুড়ে গম গম করে উঠলো, এবং আমার প্রেজেন্টটা কোথাও আমি কিচ্ছু করতাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতাম, আমারও বোর লাগতো, কিন্তু সামহাও আমার খুব ভালো লাগতে শুরু করলো, আমি প্রায় 1 বছর হাউমাউ খাও করি, এবং সবাই এই হাউমাউ খাওয়ের জন্য আমার পরিচিতির লেভেলটা এত, সবাই আমাকে চেনে, আমাকে সবাই স্বরলিপি নামেই চিনত, এবং সবাই এসে আমার সাথে গল্প করতো, আমি কত কি জানতাম, নতুন গল্প শুনতাম, কিন্তু ওখানে গিয়েও একটা ইনসাল্ট হওয়া শুরু হলো, যে কোথাও গিয়ে আমাকে আর সুযোগ দেওয়া হতো না, নতুন যারা আসছে আমার মনে হতো যদি আমাকে একটা অ্যাঙ্কারিং করতে দেওয়া হতো, এইটা একটা খারাপ লাগতো, যে মেবি হয়তো আমি বাংলা মিডিয়ামে পড়ি, আমি অত ফুরফুর করে ইংরেজি বলতে পারি না, তো সেখানে দাঁড়িয়ে আমাকে না কোথাও কখনো কেউ, বা আমি গরিব ঘর থেকে এসেছি, আমি হয়তো একটা একদম নিম্ন মধ্যবিত্ত, আমি মানে জায়গাটা আমার যথেষ্ট, আমার বাবা বাড়ির লোক যথেষ্ট, বাবার এবং আমার মায়ের বাড়ির লোকরা সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রচুর শিক্ষক, তো ওইটা নয়, এডুকেশনের দিক থেকে আমি যথেষ্ট, কিন্তু আমি পয়সা পরিবারের নয়, হ্যাঁ, যে অর্থে লোকজন বলে আমরা সেটাকে, তো আমি সুন্দর জামা কাপড়, গ্ল্যামার, এখনো আমার যে গ্ল্যামার, আমি খুব পার্লার ঘেঁষা বা গ্ল্যামার ঘেঁষা, আমাকে যদি এমনি দিন দেখো হাফ প্যান্ট পরেই ঘুরে বেড়াচ্ছি আমি, তো আমি সেইটা থেকে আমার মনে হতো যে আমাকে কেউ সুযোগ দেয় না, কারণ আমার বোধহয় আমার মনে হয় যে আমার সেই হয়তো লোকের মনে হয়নি যে আমি কিছু পারি, সেখানে আমার খুব মন খারাপ হতো। তখন
খুব মন খারাপ হতো, সেই জেদটা থেকেই বোধহয় আজকে এই জেদটাতেই আসতে পেরেছি। এবং তারপরে আমি অনেক সিরিয়াল করেছি, একসময় 5টা-6টা সিরিয়াল করতাম, কিন্তু লিডে কেউ কখনো ডাকতো না, কেন জানি না। আমি জিজ্ঞেস করতাম, এবং পরেও যখন আমি আবার বৈঠক হওয়ার পরেও মনে হয়েছে অনেক বড় বড় লোকেদের কাছে গেছি যে আমি কাজ করতে চাই, বলছে হ্যাঁ ঠিক আছে তোকে। তারপর পিসি, মাসি, বনগাবাসী ক্যারেক্টার আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম ডিরেক্ট, আমাকে কেন লিডে নাও না? তোর মধ্যে না সেই ব্যাপারটা নেই। আমরা কি ব্যাপার নেই, সেই ক্যারেক্টারটা দেখতে পাই না। আসলে তোমরা ক্যারেক্টারই দেখতে পাও না। আমি সেদিন বলতে পারিনি ওনার মুখে, কিন্তু আজ মনে হয় যে এখন যখনই মানে তিলোত্তমা বা এই যারা কাজ করছে তাদের দেখে আমার মনে হয় যে তারা ক্যারেক্টার কি তাই জানে না। তারা ওই গ্ল্যামার, গোলমুখ, পানমুখো, সিরিয়ালের মেয়ে এইটাই বোধহয় দেখে এসেছে। আজকে যে এরকম নানা রকম চরিত্র, আর সত্যি তো আমি একটা ক্যারেক্টার, যে মিমি একজন ক্যারেক্টার। আমি যখন কাজ করতাম তখন শুনেছিলাম যে বলা হতো যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে পাওয়া যাচ্ছে না, আচ্ছা তাহলে সব্যসাচী চক্রবর্তীকে খোঁজা, পাওয়া তাহলে পরমব্রত। মানে ক্যারেক্টারটা কি, চরিত্রটা কি, একদম বয়স্ক লোক একটা, তখন পরমদার কত বয়স, 30-32 হবে, আর সৌমিত্র চট্টোপাধ্যায় 60, মানে হাফ কি করে হয়ে গেল চরিত্রটা, বদলাবে কি করে? তো এইটা হতে থাকে। তারপর আস্তে আস্তে সিরিয়াল আসে, 1-2টো সিনেমা করি। এরপর যেটা হলো অগ্নি পরীক্ষা এলো, জীবনে প্রেম এসেছে 2বার। প্রেম করার সময় হতো না এবং আমার ভীষণ ভয় করতো, কারণ আমি ভীষণ দাপুটে, এবং আমার মনে হয় যে আমি নর্মাল মেয়েদের মতো হতে পারবো না, আমি মানিয়ে নিতে পারি না। এটা একটা আমার খারাপ ডিসঅ্যাডভান্টেজ, লোকে ভীষণ মানিয়ে নিতে পারে। ঠিক আছে, ও আমার সঙ্গে তো আছে, একটা কেউ সঙ্গে আছে বলে আমি তাকে মানে পছন্দ হচ্ছে না টলারেট করে যাব, তার অন্যায়টা সাপোর্ট করে যাব, আমি একদম পারি না। হয়তো আমারও অন্যায় আছে নিশ্চয়ই, আমি একদম বলবো না যে আমার কোনো অন্যায় নেই, বাট আছে। কিন্তু আমার প্রথম এইটা ভীষণ ভয় করতো যে আমি বাড়ির কাজ করতে পারবো না, আমি করতে চাইও না, এবং আমাকে কেউ ডমিনেট করবে আমি নিতে পারি না। কারণ ছোটোবেলা থেকে আমি মাকে আর ভাইকে দেখে এসেছি, আমার রোজগারে বাড়ি চলেছে, তো আমি কর্ত্রী বাড়ির। তো সেখানে দাঁড়িয়ে আমাকে কেউ ডমিনেট করবে, আমি ডমিনেট নয়, মানে জানি না, সামহাউ ব্যালেন্স করে চলার সেই জায়গাটা কখনো আসেনি। তারপর অগ্নি পরীক্ষা, আমি প্রচুর সিরিয়াল করেছি, 30টা সিরিয়াল করেছি। তারপর অগ্নি পরীক্ষা আসে, একটা সময় তো প্রচুর সিরিয়াল করেছি, আমার মনেও নেই, কারণ আমি না এইটা ভালো দিক কি খারাপ দিক জানি না। কারণ নতুন আমি খোলস ত্যাগ করতে করতে যাচ্ছি মনে হচ্ছে, কারণ এখন আমার জীবনে এত মেমোরাইজ করতে জিনিসগুলো যে ওই পুরোনো জিনিসগুলো না আর কিছুতে স্মৃতিতে কেন জানি যখন কেউ বলে তখন মনে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পডকাস্টে ছন্দাদির সাথে কথা বলতে গিয়ে বন্যি শিখা, আমার জীবনে জ্যোতি ঠাকুর ক্যারেক্টারটা ওই নাম মনে আছে, কারণ এটা ভীষণ ভালো লাগতো। একটা আমাকে শুধু বলেছিল একটা মেয়ে কোনো কথা বলে না, আমি দেবাংশু তুমি কথা বলে না, কি মজা, মানে কথা বলতে আমার ভালো লাগে না, অভিনয় তো চোখ দিয়ে করব, কথা বলে কেন করব, কথা বলবে না। আমি সেই পুরো সিরিয়াল বোধহয় আমি লম্বা বোধহয় 1 পাতার ডায়লগ বলেছি, আমার প্রায় বলেছিল 1 মাসে ক্যারেক্টার। আর এইটা একটা মজার ঘটনা বলি, প্রত্যেক সিরিয়ালে আমাকে ডেকে নিয়ে যেত, বলতো 1 মাস, তোমার 2 মাস ম্যাক্সিমাম, 1 বছর চলছে, আর আমি পারছি না, আমাকে এবার ছেড়ে দাও। মানে যারা মানে আমার সাথে সবার ঝগড়া হতো, কারণ আমি যদি বলতাম 5টায় ছাড়তে হবে, ওরা শুরু করছে 11টায় ডেকে 2টোর সময়, ছাড়তে পারবে না 5টায়, এবার সবার সব কাজ থাকে, আর আমার ভীষণ মনে কথার দাম রাখেনি, বিরক্ত হতাম। তো এই কারণে রেগুলার ঝগড়া হতো আমার সাথে, এই জামাটা পরবো না, আরে কেন পরবো, আমি এখন কাঁদবো, আমি এরকম চকচকে একটা প্যান্ডেল সেজে কেন কাঁদবো, মানে এরকম আমার ভীষণ বিরক্ত লাগতো। তো এই করে করে আমার সাথে, এবং মনে হতো যে যারা হাউস তারা চাইতো যে মেয়েটা ছেড়ে দিক, বেরিয়ে যাক, আর এদিকে আমার যারা অডিয়েন্স, আমার টিআরপি হাই, মানে আমি যখন যে সিরিয়ালটা করতাম সেই সিরিয়ালটা প্রচুর টিআরপি হতো। বামা খ্যাপা যেটা কেউ দেখতো না একদম শুরুর দিকে, আমি যখন ঢুকেছি কি টিআরপি ওটার, খেলাতে আমাকে ডেকে নিয়ে গেল যে মারধর করতে হবে, একটা নেগেটিভ ক্যারেক্টার, আমার মজা লাগতো। তারপরে ভীষণ বোর হয়েছিল, তারপরে আমাকে নেগেটিভ পজিটিভ, মানে আমি মনে হতো কানেকশন হয়ে গেছি, পুরো একটা সার্কিট তৈরি হয়ে গেছি। এইটা এক্স্যাক্ট ফেজটা বোধহয় তোমার ওই 2014-15 না, আরো সরি এটা তো আমার আবার বৈঠক হয়ে গেছে, 7, 8, 9, 10, 11তে লাভ অগ্নি পরীক্ষা, 9 অগ্নি পরীক্ষার পর আমি আর কোনো সিরিয়াল করিনি। 11 থেকে আমার 11
11তে বিয়ে করি এবং 12তে লাস্ট আমার না, আমি 11-র আগে, মানে হ্যাঁ, এই এই পুরো phase টা পুরো অভিনয়ের চলছে, কেরিয়ার হ্যাঁ, গ্রাফটা চলছে আমার। এটা প্রায় 12 বছরের, মানে 8 বছর 8 বছরের। হ্যাঁ, এবং খুব মজা লাগতো তখন যে আমার অডিয়েন্স আমার খুব, মানে এখনো লোকজন আমাকে চেনে, তোমার ওই ক্যারেক্টার খুব ভালো লাগতো। দুটো জিনিস তোমার কথা থেকে উঠে আসছে, একটা তুমি মানুষ হিসেবে খুব স্ট্রং, এবং অ্যাট দ্য সেম টাইম তুমি হয়তো কিছুটা জাজমেন্টালও, মানে তুমি যেটাকে ঠিক মনে করো। এইটা হ্যাঁ, এইটা ঠিক বলেছে, একদম জাজমেন্টাল, যেটা আমার মনে হয় যে আমি, হ্যাঁ তা বলে যে শুনি না তা নয়, তবে আমাকে বোঝাতে হবে যে কেন, লজিক দিয়ে বোঝাতে হবে, লজিকে না চললে আমি কিচ্ছু বুঝবো না, যতক্ষণ না বুঝবো আমি ওটাতে ভীষণ রিজিড। এটা খারাপ, আমার মনে হয় আমার মেয়ে এটার থেকে অনেক বেটার, আমি এখন বুঝি। কিন্তু ওই একটা মানুষ যেভাবে, আমি চেষ্টা করছি নিজেকে আসলে খারাপ ভালো বলে তো কিছু হয় না, ঠিক এই মানুষটাই যখন বুঝতে পারে, কারণ ওই তথাকথিতভাবে লজিক্যালি তাকে বোঝানো সম্ভব হয়, তখন দেখা যায় যে আগের মানুষটার 360 ডিগ্রি উল্টো একটা মানুষ, সে বরং অনেক বিনয়ী হয়ে গেল, কারণ এতক্ষণ সে ভুল তর্ক করছিল বলে। তো আমার মনে হয় যারা খুব জাজমেন্টাল হয়, অনেকেই তাদের মধ্যে ওইটা মেনে নিতে পারার টেন্ডেন্সিটাও তাদের অন্যরকম ভাবে অনেকটা বেশি থাকে। সেটাই। হ্যাঁ, তারপরে যেটা হলো যে তোমার আমি সিরিয়ালটা বন্ধ করলাম, কারণ আমাকে আমার মায়ের চরিত্র দেওয়া হচ্ছিল এবং বললো যে এইটাই করতে হবে। তখন দেখছিলাম যে আসতে শুরু করলো সবাই, যে ছোট ছোট মেয়েরা অ্যাক্টিং করতে আসছে, এবং ছোট মেয়ে কি মানে 12 বছর 13 বছরের মেয়েরা নায়িকা, তাদের মা আমি, তখন আমার 26-27 বছর বয়স, আমি মা করবো না, কি কেন করবো বলো, তাহলে কি করে খাবি তুই? তখন হ্যাঁ, অবভিয়াসলি আমার যে পার্টনার ছিলেন বিয়ে করার পর, বিয়ের আগে থেকে ও খুব ভালো বন্ধু ছিল আমার, এবং আমার মনে হয়েছে যে ওর আমাদের খুব ভালো ওয়েভলেন্থ ছিল, যে ও খুব ক্রিয়েটিভ, মানে আমি বলবো না আমি ক্রিয়েটিভ, আমি খুব কাজটাকে করে দিতে পারি। ও ছিল হচ্ছে যে আমার না, আমি একটা এমন ক্যাফে চাই যেখানে বাঙালি যা যা ভালোবাসে সেগুলো করবে, বই পড়া, গান শোনা, মানে আমরা যা ভালোবাসি। হ্যাঁ, ও খুব না, ইনোভেশনটা কিন্তু আমি করতে, ও ক্রিয়েটিভ, মানে ও এইগুলো হলে ভালো হয়, আমি সেগুলোকে জুড়ে দিতাম। আমি করতে হবে মানে করে ছাড়বো, এইটা হচ্ছে আমার জেদ, মানে যে করেই হোক, যেন তেন প্রকারেণ আমাকে এটা করতে হবে, এটা আমি ছোটবেলা থেকে শিখে এসেছি। এবং এটার জন্য আমার খুব ভালো লাগতো যে বইগুলো পড়তে, সেগুলো হচ্ছে অ্যালকেমিস্ট, বা ধরো তোমাকে মোটিভেশনাল স্টোরিজগুলো, আমার লতা মঙ্গেশকরের বই, আমি পড়তে খুব, অটোবায়োগ্রাফি পড়তে খুব ভালোবাসি। আমার চার্লি চ্যাপলিন পড়ে আমি কেঁদেছি আর পড়েছি, এই লোকটা এরমভাবে করে ফেলতে পেরেছে, ও যদি পারে আমি কেন পারবো না? আমার সবসময় এই প্রশ্নটা নিজের প্রতি হয়েছে, কারণ আমি ওই যে তুমি বললে শুরুতে না, যে এই ব্যারিকেড আমি কিভাবে টপকাবো, এরকম করে টপকাবো, নাকি এখান থেকে ছুটে গিয়ে টপকে আসবো, নাকি না থাক পারবো না বলে ঘুরে চলে যাবো? এই ব্যারিকেডটা টপকে ফেলতে পারলে না, আর একবার যদি কেউ সাকসেসের মুখ দেখে ফেলতে পারে, তার আরো খিদে বেড়ে যায়। এটা খারাপ আবার ভালো। কেন খারাপ? কেন? তোমার ঘুম নেই, তুমি শান্তি নেই, যেটা আমার মনে হয় যে একটা মানুষ যে শুধু চাকরি করে বা কিছু করে না, শুধু বর আসবে ওয়েট করে, আমি আমার তরফ থেকে বলছি, সে হয়তো আমাকে দেখে বলে নদীর এপার ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, কিন্তু আমার যেমন জীবনে কোনো টাইম নেই, শান্তি নেই, আমি সারাক্ষণ ছুটে বেড়াচ্ছি, এটা চাই ওটা চাই। তবে একদিক দিয়ে ভালো, আবার যদি না চাইতাম, না করতাম, সেটাও একটা, এক একজন এক এক রকম ভাবে নিজেকে এনকারেজ করে, এবং সেইটা না করলে তখন মনে হয় কি নেই, কোথাও যেন একটা স্ট্যাগনেশন তৈরি হয়। হ্যাঁ, আমার আবার সেটা নেই, আমি যা চেয়েছি জীবনে মোটামুটি করতে পেরে, শুধু সিনেমার নায়িকা হওয়া ছাড়া, আর এটা আমি ছাড়বো না। আর আমি এখন বুঝে গেছি যে নায়িকা হওয়ার কোনো বয়স হয় না, তো আমি লিড ক্যারেক্টার মুখ্য চরিত্রে অভিনয় আমি করতে চাই এবং করে ছাড়বো, দেখা যাক, মানে ইচ্ছে তো আছে, করব, এটা নিয়ে প্রচুর লড়াই চলছে, এবং প্রত্যেক দিন এটা রোজ সকালবেলা, আর আমি এটা খুব করি জানো তো, যা চাই সেটা রোজ রাতে একবার বলি, ঘুম থেকে উঠে একবার বলি, মানে আমার
আমি একটা দারুণ সিনেমা করেছি, খুব হিট করেছি, ইন্টারন্যাশনালি অ্যাক্লেম, সেখানে আমি সবাই আমাকে চিনছে, আমার সিনেমাটা এত পরিচিতি, আমাকে প্রচুর পুরস্কার পাচ্ছি এবং ছবিটা প্রচুর নাম ডাক হয়েছে। মানে আমি যেটা চাই আমি সেটা সারাক্ষণ বলতে থাকি। এবং এই আলোচনাটা একদম অন্যদিকে চলে যাবে বলে সেই দিকে যাব না, কিন্তু না বলেও উপায় নেই, এটাকেই তো ল অফ অ্যাট্রাকশন বলে। একদম। এবং এটা যুক্তিতর্কে যাওয়ার দরকার নেই, কিন্তু এটা যদি করতে পারে কেউ তাহলে সে না, ভগবান তো অ্যাকচুয়ালি ল অফ অ্যাট্রাকশন। যারা ভগবানের বিশ্বাসী তারা তো ভগবান আমার ছেলেটাকে পাশ করিয়ে দিও, তার মানে কি তুমি যা চাও তুমি ভগবানকে বললে, এবার ভগবানই তো হচ্ছে ইউনিভার্স বেসিক্যালি। আমি যেমন পুরো নাস্তিক, আমি ভগবান বিশ্বাস করি না, আমি স্কাল্পচার দেখতে চাই পুরো মন্দিরের, আমি একদম নাস্তিক, আমি একদম ভগবানে বিশ্বাসী নই। আমাকে তো বলেছে যে তুমি ভেজ, আমি বললাম হ্যাঁ, আমি তো ডিমের মধ্যে ভগবানকে দেখতে পাই, পর্কের মধ্যে ভগবানকে দেখতে পাই, তো আমি ওগুলোতেই তুষ্ট। এবার আমি পেটকে তুষ্ট করি, আমার ভগবান আমার পেট, আমি খেয়ে ভগবানকে তুষ্ট করলাম। তো যে যার সাইকোলজিতে বিশ্বাস করে, আমি এভাবে বিশ্বাস করি একদমই। এবং আমি আর সৌম্য মিলে করলাম আবার বৈঠক, আমার পার্টনার, বিবাহিত পার্টনার আমরা। সেখান থেকে ওরও ইচ্ছা করছিল না সিরিয়াল করতে, কিন্তু তারপরে আবার বৈঠকের পর ও সিরিয়াল করে। কিন্তু আবার বৈঠক একটা প্রথমে বৈঠক ডিজাস্টার, ধার দেনায় পড়ে আমরা পুরো মোটামুটি, কিন্তু ওই সময়ের বন্ধুত্বটা আমি খুব মিস করি, কারণ আমরা যখন সব থেকে গরিব ছিলাম আমরা সব থেকে ভালো বন্ধু ছিলাম। যখন আমাদের টাকা পয়সা আসতে শুরু করলো, টাকা পয়সার সাথে সাথে ওই গাছের পাঁচিলের আগাছার মতো সব কিছু ফ্লাড ঢুকে পড়লো। যারা, এটা আমাদের ভুল যে আমরা সেই পাঁচিলে ব্রেকটা হয়ে গেছিলো, কিন্তু এই ঢুকে পড়াটা আমাদের ভুল, কিন্তু ঢুকে পড়লো। যখন গরিব ছিলাম আসলে খুব একটা কেউ ঢুকতো না সেই সময় আমরা খুব লড়াই করেছি। কিন্তু ওই একটা জেদ, যে এই যে একটা মুখ দেখেছি, বৈঠকটা খুব পপুলার হয়ে গেছিলো, এই মুখটাকে কিছু ভুল ডিসিশনের জন্য, অবভিয়াসলি বিজনেস, যদিও আমার পরিবার, বাবার পরিবার বিজনেস, তো আমার বিজনেসের আইডিয়া আছে, রক্তে আছে ব্যবসা, সেটা আমি বুঝতে পারি। আমার মেয়ের আছে, আমার মেয়ে না ছোট কিছু জিনিস বেচে দেবে তোমাকে, বুঝিয়ে 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 বুঝিয়ে, মানে অদ্ভুত ব্যবসায়িক বুদ্ধি, এবং এমন এমন বুদ্ধি দেয় না আমার, মানে ধরো ব্যাগটার জিনিস ঢুকছে না, মা যদি জিনিসটাকে আমরা এরকম করে দিই দেখো ঢুকে যাবে। আমি ভাবি যে একটা 5-6 বছর থেকে ওর এই আইডিয়াটা, তার মানে ওর মধ্যে ব্যবসা আছে এবং ও জানে কী করে নিজেকে পজিশন করে নিতে বা জিনিসটা করতে হবে। তো এটা একটা বড় দিক। এবার আমরা ওই ব্যবসাটাকে নিয়ে লড়ে গেলাম এবং ব্যবসা লোন নিলাম, নিয়ে লোনটা আমার নামে হলো, লোন নিয়ে আবার বৈঠক তৈরি করলাম, অনেক জায়গায় শিফট করলাম, লড়ে যাচ্ছি। কিন্তু একটা হচ্ছে যে স্ট্যাগনেন্ট, আমি ছাড়বো না আবার বৈঠক, কারণ আবার বৈঠক আমার মেরুদণ্ড। ওই যে যখন আমি যাই না, ইভেন আমি বলছি টনিদার ছবি করতে গেছিলাম, কারাক সিং করেছি আমি লাস্ট কাজ, সবার না আমার পরিচিতি হয়ে গেছে অন্ত্রপ্রনিয়ার স্বরলিপি আবার বৈঠকের ওনার। আমার না একটা মেরুদণ্ড, যেটা আমি হারিয়ে ফেলেছি, হয়তো ইংরেজি বলতে পারলে হয়তো লোকের কাছে এইটা মেরুদণ্ড, বাট আমার যে মেরুদণ্ডটা ছিল না, আবার বৈঠক আমাকে সেই মেরুদণ্ডটা দিয়েছে। এখনও যখন আমি কাউকে ফোন করে বলি না যে আমি পডকাস্টটা করতে চাই বা তুমি আসবে অনুষ্ঠান করতে, এত ভালোবাসা পাই, বোধহয় ওই স্ট্রাগলটার ভালোবাসা আমাকে অনেকটা, মানে ওই ভালোবাসাটা আমি সবার কাছে খুঁজতাম যে আমার একটা জায়গা আছে কোথাও, আমাকে সেই জায়গাটা দাও, আমি করে নেব, দেখো আমি পারবো। সেটা হয়তো সেই জায়গাটা পাইনি বলে রেসপেক্টটা নিজে খুঁজতে খুঁজতে আজকে পেতে শুরু করেছে। এটা খুব ভালো লাগছে আমার এই ইম্প্যাক্টটা। ভীষণ ভালো। এই কিন্তু একদম ছোটবেলায় যখন তোমার এই জেদটা তৈরি হয়েছে, সেটা তো তখন সেই জেদটা প্রকাশ করার মধ্যে তো একটা সাহসেরও ব্যাপার থাকে, কারণ তুমি যাদের সাথে কাজ করছো তারা তোমার থেকে অনেক বেশি পরিচিত বা কোথাও গিয়ে তাদের সেই সুনাম রয়েছে, কিন্তু তুমি তাদের মুখের ওপর ভুলটা ভুলই বলেছো বলেই তুমি বলছো। আর এইটা তো শুনেছিলাম আগে খুব বলা হতো যে ইস মুখে মুখে বড়দের তর্ক করতে নেই, এটা আমি আমার মেয়েকে একদমই শেখাচ্ছি না, কারণ আমি ওর মুখে তর্ক করছি বলেই ও আমার মুখে তর্ক করা শিখছে। এবং এই যে বড়দের আলোচনার মধ্যে বাচ্চাদের ঢুকতে নেই, সামহাও আমি এটা একদম আমার ভাল লাগে না, কারণ আমার মনে হয় আমাদের যখন বার করে দেওয়া হতো, এটা বোধহয় সবার এক্সপিরিয়েন্স আছে, আমরা কান পেতে শুনতে, আবার কানটা একদম ওইখানে চলে যেত যে কী বলছে, কী বড়দের আলোচনা থাকতে পারে যে আমরা শুনতে পারি না। তো ওই যে বড় হওয়ার ইচ্ছে, বড়দের আলোচনা, এবং দেখো চেঞ্জ হবে। আমার খুব খারাপ লাগে একটা জিনিস যে আমরা যুদ্ধ করতে শেখাই, মারামারি করতে শেখাই, হিংসে করতে শেখাই, প্রেম ভালোবাসা চুমু খেলে আমাদের ভীষণ প্রবলেম। মানে যখন কোনো
ইয়ে সিন হয়, রোম্যান্টিক সিকোয়েন্স হয়, লাভ মেকিং সিকোয়েন্স, আমরা এই চলে যাও, কিন্তু মারামারি করছে, যুদ্ধ করছে, ঝগড়া করছে, সেটা দেখতে দিই। ঠিক। কেন? প্রেমটাও তো দরকার জীবনে। এইটা একটা ভীষণ সমস্যা আমি দেখেছি, যে আমার মেয়েরও যেমন মনে হয় যে ইস কি সুন্দর দেখতে ছেলে, আমাকে বলে মা দেখো ছেলেটা কি ভালো দেখতে, আমি ভালো, আচ্ছা বেশ, আমি ওর মতো, এবার তুই তোর মতো বুঝে নে। এখন হচ্ছে, ছোটোবেলা আবার অন্যরকম ছিল, বাট হ্যাঁ মা হওয়াটা একটা বিশাল, আমি বলবো যে অ্যাক্টিং, তারপরে আবার বৈঠকে আমি যত না পরিশ্রম করেছি, যত না খেটেছি, এরা কথা বলে না। আর একটা মেয়ে কনস্ট্যান্ট, মানে আমার মেয়ে তো, আমিও কথা বলি, আমার মেয়ে আমার থেকে ধরো এখন 500 গুণ বেশি কথা বলে, তো মানে কনস্ট্যান্ট বকে, আর তার উত্তর, এবং না আসলে তুমি শুনছো না, এতক্ষণ কাজ করে এলে এবার আমার কথা শোনো, পটর পটর বলে যাবে, এবং তার সিনেমা দেখা, তার বই পড়া, তোমার ইচ্ছে করছে না, জীবনের কত কাজ, তোমার মনে হচ্ছে আরে ভগবান এই পেমেন্টটা হলো না, এই মেসেজটা করা হলো, মা এখন এই বইটাই তোমাকে পড়তে হবে, মানে ওই বইটাতে লেখা আছে, তো একটা জামরুল পাড়তে গিয়ে একটা কাঠবেড়ালি পড়ে গেল, ওটা দিয়ে হাসো হাসো কি ভালো ভালো হাসো, মানে কিন্তু ইন্টারেস্টিং, বাট কোথাও গিয়ে না তোমার তুমিটাকে পুরো ভেঙে চুড়ে মুচড়ে একটা বাচ্চা পুরো অন্য তুমিতে তৈরি করে। অবাক হয়ে শুনছি যে এরকম একটা ব্যাকলগ মাথায় নিয়ে ও যেভাবে বলছে, এবং সেটা করতেই হবে তোমায়, তার জন্য তোমারও তো একটা ধৈর্যের পরীক্ষা। বাবা হ্যাঁ, সেটার এটা একটা হয়েছিল, আমার ভীষণ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছিল, কারণ আমি এত কাজের পর না এটা আর পাচ্ছিলাম না। তারপরে যারা আমাদের হেল্পার তারা তো রেগুলার চেঞ্জ হয়, তো তাদেরকে শেখানো এবং চেঞ্জ হওয়া মানে তারা এক এক রকম এক একজন, এবং এমনও শুনেছি হেল্পাররা এসে বলছে হ্যাঁ খুব তো রোজগার করো, একটা বর জোগাড় করতে পারলে না, মানে নিজে আমার টাকা এসেছে আমাকে জ্ঞান দিয়ে চলে যাবে। তো এরকম ইয়ের মাঝখানে একবার হয়েছিল যে এই সংলাপটা তোমার পেটেন্ট, এটা ভালো। আমার যা হাসি, প্রথমে তো রাগ হয়েছে, তারপরে খুব হাসি পেয়েছিল যে আরে ভাই জীবনের লক্ষ্য বর জোগাড় করে বাচ্চা জন্ম দেওয়ার বাইরে আমার জীবনে অনেক কিছু করা আছে, যে তুমি জীবনে জানোই না কি কি করি আমি। এবার যেটা হলো সেটা হচ্ছে যে খুব রেগে গেছি, এবং এখানেরই বৈঠকের একটা প্রবলেম হয়েছে, সেটা বলছি না। তো আমার ম্যানেজার ফোন করেছে, অভিষেক এই হয়েছে, আর তখন ও জল খাচ্ছে না, এবার যিনি এসছেন হেল্পার, দিদি দেখো না জল খাচ্ছে না, আর গরম আগের বছরটি আমার না এত আগের বছরই হয়েছে, এটা এত মাথা গরম হয়েছে, একেতে এখানে একটা কাস্টমার নিয়ে প্রবলেম হয়েছে, ঠাঁই করে পিছনে মেরেছে, লাল দাগ পড়ে গেছে 5 আঙুলের। কথা তো বললো না, আমাদের রাগ হলে কথা বলবো না বলে চলে যায়, হ্যাঁ দিয়ে কেঁদে ফেঁদে এবার কাঁদছে, এবার তখন তো মাথা গরম আর কিছু বলি না, আমি গিয়ে স্নান করে ফেলেছি। তারপরে এসেছি, দীপা যিনি ছিলেন তাকে বললাম যে তুমি যাও তো এখান থেকে, বেরো তুমি আগে। তখন আমার দিকে না প্রথমে কটকট করে তাকালো পুটুলি, তারপরে জল পড়ছে, ও তো তাকায়, একই হচ্ছে ক্যাটেগরি, কিন্তু ওকে কিন্তু আলাদা করতে পারবেন। এবার শুয়েছে দুজনে, এবার বলছে আচ্ছা ভুলটা তো দীপাদি করেছে, আমি ছোট বলে আমাকে মারলে না, দীপাদিকে মারতে পারতে। আই ফিল সো ব্যাড, যে সত্যি তো আমি ও বলে এটা করলাম, এবং আমি তারপরেই কাউন্সিলিং করালাম, এবং আমি সত্যি মেডিসিন নিই তার জন্য, আমার না টেম্পারমেন্ট, আর ও যেহেতু প্রচণ্ড কথা বলে ওর ওপর গিয়ে রাগটা পুরো পড়ছিল এখন কিন্তু। আর আমি বলেছি আমি যখন চেঁচাবো পুটুলি আমার কাছে আসবি না, এখন এটা একটা হয়েছে, বলছি না হবে না, ভুল হয়ে গেছে পরে আসছি চলে যা। বাট আমার মনে হয় যে ও, আমি না বোঝালে ও আমাকে বুঝবে না, আমি ওকে বোঝাচ্ছি ও আমাকে বুঝছে। এই যে মা, এই যে ওই কথাটা না খুব খারাপ লেগেছে আমার, মাও মাঝে মাঝে মাও ইচ্ছে করে না, বসেছে আমার কাছে, এটা আপনাদের বলার জন্য আমি বলছি, এটা নিয়ে আপনারা প্রচুর আমাকে কমেন্ট করেছেন, এই কথাটা ওর কানে লেগেছে। এবং ও আমার কাছে, যেমন আমার মনে যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হয়, যে কেন ঝগড়াটা হচ্ছে যদি দুজনে বসি, ও আমার কাছে পায়ের কাছে এসে বসেছে, কাঁদছে, সত্যি কি তুমি আমাকে ভালোবাসো না, তুমি মা হয়ে ভালো লাগে না, কেন ভালো লাগে না মা, আমি কি করলে তোমার ভালো লাগবে। বিশেষ করে আমার কান্না পেয়ে গেছে, আমি তো ওই কারণে বলতে চাইনি, সত্যি তোকে ভালোবাসি, ও যখন হসপিটালে ছিল আমি বুঝতে পেরেছি আমি ওকে কত ভালোবাসি, কিন্তু যে জানতে চেয়েছে, আপনারাও তার কাছে জানতে চান যে কাঁদছে, যে কষ্ট পাচ্ছে, কেন কাঁদছো, কেন কষ্ট পাচ্ছ, এটা আমার মেয়ে 8 বছরের মেয়ে করেছে, প্লিজ আপনারাও করুন, যদি চান যে এই লোকটা আপনার জীবনে থাকুক, যদি চান যে আবার একটা আসবে যাবে সেটা ডিফারেন্ট ইস্যু,
বাচ্চা তো আমরা ছেড়ে দিতে পারি না, বা বাবা মাও যখন চেঁচায় আমার মনে হয় তার কাছে গিয়ে বসে। এটা আমার মেয়ে আমাকে শিখিয়েছে, আমি ওর কাছে রোজ শিখি নতুন করে। আমাদের ক্ষেত্রেও আমাদের যদি যে ফ্রেন্ড সার্কেল বলে কিছু থাকে, সেটা ছোট বড়তে যাচ্ছি না, পরিচিত মহলের মধ্যে হঠাৎ শোনা যায় যে কেউ একটা ড্রাস্টিক কোনো ডিসিশন নিয়েছে, তখন মনে হয় যে আমরা তো সত্যিই কেউ ওর সাথে আলাদা করে কেমন আছিস একেবারেই যোগাযোগ বন্ধ করে দিলি, এই নিয়ে আগে তো কোনো কথা বলিনি, এখন মনে হচ্ছে বোধহয় একটু কথা বললে ভালো হতো। তুমি যেটা বললে, আমারও তাই মনে হয়, বন্ধুত্বটা নষ্ট করা উচিত নয়। আলটিমেটলি তো সে খুব ভালো বন্ধু ছিল। এবং কেন সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, ইগো তো রাগ সবারই থাকে, ঝগড়া সবাই করি, কিন্তু ডিপার্ট হয়ে যায়। কিন্তু কেন সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, এটা যদি একবার জিজ্ঞেস করি আমার মনে হয় যে ভালো হয়, দুজনের ক্ষেত্রেই ভালো হয়। আর জানি না, মানে এবার সবার তো নিজস্ব ব্যাপার আছে যে কি করবে না করবে। যদি আমার যদি মনে হয় যে ভালো লাগছে না কাউকে, ধরো আমার রিলেশনশিপে সেই গ্রোথটা নেই, একটা রিলেশনশিপে গ্রোথ না হলে রিলেশনশিপ থাকে না। কারণ রোজ কত তুমি খাবে, সিনেমা দেখবে আর করবে, তোমাদের যদি সংসার, এটা একটা গ্রোথ, যে আজকে এই বাড়িটা করবো, এটা সাজাবো। আমার ভাই আর ভাইয়ের বউয়ের কথা, আমি কোয়েল আর ডিডোর কথা সবসময় বলি, ওরা 2009 না 10 থেকে একসাথে আছে, আজও একসাথে আছে। থাকার একটাই কারণ যে ওরা একে অপরের গ্রোথের দিকে ভীষণ ফলো করে। ওর কি কারণে ভালো হচ্ছে না, এর কি কারণে ভালো হচ্ছে না, এবং দুজনে আজকে এটা করবো, এই টাকা জমাবো, এখানে যাবো, এইভাবে করবো, এই যে গ্রোথ। এখন সুইজারল্যান্ড ঘুরছে, এখানে ঘুরছে, বাচ্চা পরে দেখছি, আগে ঘুরে নি, বিয়ে করলো নিজেরাই। আমরা বিয়ের জন্য প্রেশার দিইনি, আমি তো সবসময় বিয়ের এগেনস্টে, কারণ আমার মনে হয় যে বিয়ে করলেই না সামাজিক একটা ভীষণ চাপ দিয়ে দেয়, তোমাকে ওর বাড়ি যেতে হবে, বউকে নিয়ে যেতে হবে, বরকে নিয়ে যেতে হবে। আর কেন ভাই, ওর কাজ আছে বা আমার কাজ আছে, হতেই পারে, তুমি প্রেশার কেন দেবে? সবসময় একসাথে থাকতে হবে, দুজনকে ডেকে নিতে হবে, তখন আর বন্ধুরা থাকে না, ওর বরকে নিয়ে চলে আয়, বউকে নিয়ে চলে আয়, তখন না ওই ব্যাপারটাই কিরকম একটা চলে যায়। এই ব্যাপারগুলো থেকে যদি আমরা বেরোতে পারি, আমার মনে হয়তো, এটা আমার অ্যাজাম্পশন, আমি জানি না, হয়তো। হ্যাঁ, মানে এই ব্যাপারটা থেকে বেরোতে সত্যিই চায়, যারা বলে না তারা হিপোক্রেসি করছে। কিন্তু যেখানটায় মানুষ গিয়ে, বিশেষ করে মহিলারাই, পুরুষরা কম সেই তুলনায় আর কি, যে ও মা তাহলে এইভাবেই চলবে, কোনো লিগ্যাল একটা বাঁধন নেই, মানে তথাকথিত বিয়ে নেই, ওই এর সাথে থাকলো আবার থাকলো না, মানে এই জায়গাটা ঠিকমতো চক আউট করতে পারে না। ছোটবেলা থেকে আমাদের মাথায় তৈরি করে, আমার মা তৈরি করে দিয়েছিল, আমি এটা বলবো যে বিয়েটা জীবনে ইম্পর্টেন্ট। তুই যাচ্ছিস, তুই প্রেগনেন্ট হয়ে যাবে, কেন প্রেগনেন্ট হবোটা বলেনি, কিভাবে হবো নাটা বলেনি, হয়ে যাবিটা বলেছে। আর এই যে ছেলেরা থাকলেই, মানে একটা ছেলে যে বন্ধু হতে পারে না, এটা আমাদের ছোটবেলা থেকে, এই ছেলেটা ভালো নয়, এই ছেলেটা তোকে এটা করবে, এই ছেলেটা তো খারাপ, এটা তৈরি করে দেয়। এবং বিয়ে করলেই যে সে ছেলেটি ভালো হবে, এই যে ম্যারিটাল রেপ রেগুলার হচ্ছে, সে ছেলেটা কোথায় ভালো, সে তোমাকে বোঝেই না। এই সেক্সুয়াল আলোচনা, আমি সেটাই বলেছি, কটা বর বউকে জিজ্ঞেস করে যে আর ইউ ডান, আর ইউ এনজয়, সেটাকে জিজ্ঞেস করে কোনো বউ বরকে গিয়ে, বর বউকে জিজ্ঞেস করে কি করলে তুমি খুশি হবে? দুজনের তো এটা মিলিজুলি, এটা কেন করে না? এটা আমাদের আসলে আমরা বাবা মাকে দেখিনি, আমার বাবাকে একরকম দেখেছি, মাকে একরকম দেখেছি, আমরাও সেরকমই হব। আমার মনে হয় যে প্রোগ্রেশনের জায়গায় রিগ্রেশনটাই চলে আসছে, এই পিছনে যাওয়ার থেকে সামনে হাঁটাটা খুব জরুরি। হ্যাঁ, কিন্তু শিখবে কিভাবে? কাউকে তো সেই দৃষ্টিভঙ্গিটা হয়তো আমাদের পরের জেনারেশন, আমার মেয়ের জেনারেশন বিয়ে করবে না, আমি লিখে দিচ্ছি। কারণ যদি সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ছেলেরা দায়িত্ব নিতে না শেখে, আমার মেয়েরা বিয়ে করবে না। একটা বন্ধু চাই, যে আমি এখনো বলছি তো, আমি কেন বিয়ে করিনি বা পার্টনার নেই আমার, আমি আজ অবধি কাউকে পাইনি যে যাকে দায়িত্ব দেবো। সবাই আমাকে কাজ দেখায়, আমি খুব রেগে যাই। কাজ তো আমিও করি, বলুন তো, আমি ব্যবসা করি, আমি মা, আমি পডকাস্ট চালাই, তার সাথেও আমি অনেক কাজ করি আশেপাশে। সেখানে দাঁড়িয়ে আমি কি করে করতে পারি? আমি আমার মেয়েকেও টাইম দিই, আমি বৈঠককেও টাইম দিই, আমি আবার বৈঠককেও টাইম দিই, আমার বন্ধু বান্ধবদেরও টাইম দিই। তাহলে একটি ছেলে কাজ করে কাজ কেন দেখাবে? সে কেন পারিপার্শ্বিক কাজগুলো করতে পারবে না? এখানে এই যে তোমার একটা আপত্তির জায়গা, বা কোথাও গিয়ে, আমি ফেমিনিজম শব্দটাকে গুরুত্ব দিচ্ছি না, আমি তোমার এটা একটা দৃষ্টিভঙ্গি, কিন্তু সেটা কি শুধুই
পুরুষদের মধ্যেই এই সমস্যাটা থাকে, মানে একেবারেই মহিলাদের ক্ষেত্রে কখনোই? আমি একটা কথা বলি, আমার সমকামী বান্ধবীদের সাথে আমি যখন বেড়াতে যাই, আমার মেয়েকে না ওরা কি সুন্দর রাখতে পারে, কিন্তু আমি যখন পুরুষদের সাথে বেড়াতে যাই আমার মেয়েকে ওরা হ্যান্ডেলই করতে পারে না। এবার আমি কি করব? আমি যখন সমকামী বন্ধুদের সাথে বেড়াতে যাই, বা ধরো আমি সুমিতা দি আমার খুব ভালো বন্ধু, তার সঙ্গে বেড়াতে যাই, সে আমার অসমবয়সী খুব ভালো বন্ধু, এমন হয় যে যে কোনো বিপদে আমার লোকনাথ বাবার মুখ মানে হচ্ছে সুমিতা দির মুখ এরকম। সেখানে সুমিতা দি, আমি ট্রেন বুক করলাম, ও হোটেল বুক করলো, আমি ব্যাগ গুছিয়ে গাড়ি বুক করছি, সুমিতা দি হয়তো, আমি হয়তো বাড়িটা সামলাচ্ছি, পুরো সুমিতা দি এই গাড়ি এসে গেছে চলো ওঠাই। বা ধরো বেড়াতে এখানে ধরো কিছু করছি, বাড়িতে কোনো ইভেন্ট হবে, সুমিতা দি সব কাজ, বা এই যে বললাম মেয়েরা কি করে পারি আমরা সব করতে, একটি ছেলে কেন একটা বাচ্চা সামলাতে শিখবে না? আমি কোনো পুরুষ বন্ধুর কাছে বাচ্চা রেখে শান্তিতে থাকতে পারিনি। সেই জন্য তোমার এটা মনে হচ্ছে? আমার মনে হয়, কারণ তারা ঘেঁটে যায় কাজ, মানে মাল্টিটাস্কিং একটু ডিফিকাল্ট। এবার এটা জানি মাল্টিটাস্কিং ডিফিকাল্ট, এটা আমরা রিসার্চ মানে সবাই জানে যে এটা বায়োলজিক্যাল প্রবলেম। তাহলে কি করতে হবে? যে মাল্টিটাস্কিংটা করতে পারে, মানে আমি যখন বলি যে শোনো তুমি এখানে ক্যামেরাটা রাখো, জলের গ্লাসটা ওখানে রাখো, আচ্ছা তুমি এটা করে দেবে, আমি তখন কি হয়ে যাবে, মেয়েটা লিডার আমাকে ডমিনেট করছে। প্রবলেমটা এখানে ঘুরে ঘুরে গিয়ে মেয়েরা ডমিনেট করে, কিন্তু দেখবে যেই সংসারে মেয়েরা সব দায়িত্বে থাকে সেই সংসার সব থেকে শান্তিতে থাকে। হ্যাঁ, না ওরা আসলে এই প্রত্যেকটা করে ওই ট্যাগ লাগিয়ে দেওয়া সবসময় খুব, হ্যাঁ, এইটা যদি ডমিনেট না ভাবে যে এক্স্যাক্টলি আমার গুণ, আমি মনে রাখতে পারি যে অমুককে ওই সময় ওষুধটা খাওয়াতে হবে, এখানে আমার বাচ্চা যাবে স্কুলে, আমার পেমেন্ট চারটে বাকি আছে এক্ষুনি করতে হবে, আমি যদি মাল্টিটাস্কিংটা করতে পারি তাহলে তোমারও উচিত যে আমার কি কি কাজ বাকি আছে একটু বলবে, আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি। এই যে হেল্পটা করে দিল, একটু ফোন একটু কাজ হয়ে গেল, কিন্তু এটা কেউ ডমিনেট করছে না। আর তুমি কিন্তু সময় মতো চলে আসবে এই সময়, বা ফোন করে গেছো তোমার কিন্তু ওই কাজগুলো বাকি আছে, কেউ কাউকে আটকে রাখছে না, এটা কিন্তু মেয়েরা করে থাকে। কিন্তু তখনই কি হয়, আমার উপর সারাক্ষণ চেপে বসে আছে আমাকে আমি বলছি যে আমার পার্টনার ছিলেন, সে যখন বাংলায় আসছে কাজ করতে, সে বম্বে থেকে এসেছিল, সে তার মনে হতো যে মানে সে একটি রিলেশনশিপে ছিল, সেখান থেকে আমি তাকে বের করে আনি, আমরা দুজন মিলে গাড়ি কেনা থেকে শুরু করে ভালো কাজ করা শুরু করে আবার বৈঠক করা শুরু করে ভালো ভালো প্রজেক্ট গান প্রোগ্রাম, সেই সময় আবার বৈঠকে যা আমি সেই প্রোগ্রাম এখনও করতে পারি না, সুমিতা দি কিছুটা করতে পারে, আমার সেই মাথায় নেই। আমি বলি তো আজ অব্দি আমার সেই মাথাটা নেই, ও থাকলে অনেক বেটার সেই মাথাটা লাগাতে পারতো। এই যে কাজগুলো করেছে, কিন্তু আমি কি করেছি পারিপার্শ্বিক, আমি সেই লোকগুলোকে জোগাড় করে এনেছি, ও মাথা লাগিয়েছে, আমি লোকগুলোকে জোগাড় করেছি, আমি ফোন করেছি, আমি গেস্ট কারা কারা এসে খাবার পেয়েছে, খাবার গেছে, এই করেছে, আমি ওটা করে দিলাম। এই যে দুজনে মিলে কাজ করতাম, কিন্তু পরের দিকে যখন এই আগাছা চলে এলো, তারা কি বলতে শুরু করলো যে তোকেই সব বললে, তুই তো রান্নাটা দারুণ করিস, আরে রান্না করলে হয় না, কেক একটা তো বিক্রি করতে হবে, সেটা আমি পারি, কারণ আমার পিয়ার ভালো, আমি সবার সাথে পিয়ার করতে পারি, আমি মিষ্টি করে কথা বলতে পারি, ঝগড়াও করতে পারি, কিন্তু ওই পিয়ারটার জন্য আমার একটা বিক্রি আছে। তো এইটা তো যখন ঝগড়া, আমি যেমন পুরুষ নারী সবার সাথে টেনে ঝগড়া করতে পারি, বা গুন্ডাদের আমি ভয় পাই না, কারণ আমার মনে হয় মরলে একবারেই মরবো, কি করবে যদি সাহস দেখাতে পারি, এমন অনেক সাহস আছে যে ও দেখেছে। হ্যাঁ, এরকম অনেক ঘটনা ঘটেছে আবার বৈঠক নিয়ে, এবং অন্যান্য জায়গায় খুব রিসেন্টলিও ঘটেছে, যেগুলো খবরের কাগজে বেরিয়েওছে, খুব মর্মান্তিক ঘটনা। হ্যাঁ, সেইগুলো বেরোয়, সেগুলো হয়, কিন্তু যেটা হয় আক্ষরিক অর্থেই গুন্ডাদেরকে ফেস করতে হওয়া, কিন্তু মানে এটা তথাকথিত রাগী লোক, অভদ্র লোক নয়, গুন্ডাদেরকে ফেস করতে হওয়ার ঘটনাই ওর সাথে ঘটেছে, সেগুলো ফেস করেছো তুমি নিজে। সেক্ষেত্রে এইরকম একটা মানুষ যখন, একটি মেয়ে যখন থানা পুলিশে যাচ্ছে, কীরকম রেসপন্স পেয়েছো, বা অন্যান্য মানুষের কাছে যাচ্ছে, সেখানে কি কোথাও একটা মহিলা বলে আবার সাবডিউট করে দেওয়ার একটা? না, সেটা হয় না, বাট সমস্যা হচ্ছে আমার পরিচিতি আছে, তাই আমি জানি যে কোন টেকনিকে গেলে আমি যদি বলো যে আমার কাছে সব থেকে বড় বরদান কি আছে, সেটা হচ্ছে আমার উপস্থিত বুদ্ধি, আমার খুব উপস্থিত বুদ্ধি, যেটার জন্য আমি সারা জীবন বেঁচে যাই।
এটা যদি না থাকতো তাহলে আমি হয়তো যে কোনো দিন গ্যারেজ হয়ে যেতাম। তো সেখানে ওইটা আমার খুব এবার আমি জানি যে কোথায় কখন কি কথা বললে কিভাবে ওই লোকটাকে ট্র্যাপ করা যাবে, কারণ ওরা আমাকে ট্র্যাপ করার অনেক দিন ধরে চেষ্টা করে, কিন্তু তুমি ট্র্যাপড হবে কি হবে না সেটা, কারণ এটা আমি বড় বড় ব্যবসায়ীদের সাথে মিশে দেখেছি, ওই ভালো গুণটা নিতে হয়, আমি সেটা চিরকাল করে এসেছি, এক্সট্র্যাক্ট করা। তো সেটা আমি দেখেছি যে কেউ কাউকে চটায় না, কিন্তু আমি তো বড় লোক ব্যবসায়ী নই, আমার কাছে টাকা নেই। এবার সবার একটা ভালো দিক হচ্ছে আমি মেয়ে বলে বাচ্চা বাচ্চা দেখতে বলে আমার মানে আমাকে ভীষণ বাচ্চা বাচ্চা দেখতে আর ভীষণ বোকা দেখতে বোধ হয় আমার মনে হয়, তাই মনে হয় যে ভীষণ বোকা, পারবে না, ভীতু। এইটা আমার একটা বড় অ্যাডভান্টেজ, তার জন্য আমি ওদেরকে টোপ দিতে পেরেছি, উস্কেছি, এবং উস্কানোর ফলে ওরা আমার উপর, এবং আমি এবার কি জানি না তো পরবর্তীটা কি হতে পারে, মানে তোমাকে গুলিও করে মেরে দিতে পারে। রাত্রে যখন আমরা এসেছিলাম যোধপুর পার্কে, যখন সব হয়ে যাওয়ার পর আমাদের যে প্রায় 16-17 জন বাইক বাহিনী তাড়া করেছিল, সেই সময় যদি কপাল না থাকতো আমি বাঁচতাম না, হসপিটাল বা মেরে হয়তো ফেলতো না, বা সেই সময় যা চলছিল রেপ করা মেরে ফেলা, সেটা হয়তো হতে পারতো, আমি জানি না। আমাদের তো মেয়েদের হলে একটা ডিসঅ্যাডভান্টেজ যে তোমাকে রেপ করবে, ছেলেদের হলে খুন করে মেরে দেবে, তাও তো ইমরান খানের যা গল্প শুনলাম, মানে সরি এটা দিতে পারবে কি পারবে না জানি না, না কিছু করার নেই। হ্যাঁ, তো এবার এইটা আমাদের একটা কিন্তু প্রায়োরিটিও আছে, যে মেয়েরা যখন চেঁচায় তখন কিন্তু কথা শুনতে বাধ্য হয়। এবার সাহসটা আমার ছোটবেলা থেকে আছে, কারণ আমার মনে হয় যে ওই যে বললাম আমার তো কিছু নেই হারাবার, কি আছে, এখন একটা মেয়ে আছে সেটাকেও আমি ভয় পাই না, ওইভাবেই তৈরি করছি, ওরও উপস্থিত বুদ্ধি আছে। দেখো যদি কপালে লেখা থাকে না, আজকে তিলোত্তম আমার কপালে লেখা ছিল এটা হবে, ওর বাবা মা কি ভেবেছিল কখনো এত পড়িয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বানিয়ে যে ওরকম একটা ঘটনা ঘটবে, কেউ কি ভেবেছিল? যদি কপালে লেখা থাকে এইটা ডেস্টিনি, কিন্তু নিজের ডেস্টিনিটাও বদলানো যায়, সেখানে উপস্থিত বুদ্ধি, শেষ অবধি লড়ে যেতে হয়। মানে বিচার না পাওয়াটাও ডেস্টিনি হয়ে গেছে একরকম আমাদের এখানে। হ্যাঁ, সবাই সবকিছু বুঝতে পারছে, কোথায় বিচার হচ্ছে, সেটাই দিনের পর দিন শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে যে কাদের ক্ষতি হচ্ছে আমরা কি বুঝতে পারছি? একদম। আজকে 400-500টা সিনেমা, 300টা সিনেমা হতো, সেখানে 25টা 50টা সিনেমা হচ্ছে, কাদের ক্ষতি হচ্ছে? কাদের পকেটে টাকা ঢুকছে না? কাদের ঢুকছে? একটু বিরুদ্ধ কথা বললেই তাকে সেখান থেকে ব্যান করে দেওয়া হচ্ছে, এবং এটা আমার মনে হয় যে কার ক্ষতি, সে যদি নিজের জিনিসটা না বোঝে, যাদের হয়ে যারা লড়ছে, যিনি লড়ছেন তাদের হয়ে যদি তারা না বোঝে, মানে আমাদের আজকে যদি বাংলায় সব কাজ উড়িষ্যা চলে যাচ্ছে, আমরাও যদি কাজ করার কথা ভাবি ঝাড়খণ্ড, উড়িষ্যা, এমন এমন জায়গায় চলে যাবেন, বম্বে চলে যাচ্ছে লোকে কাজ করতে, সাউথে চলে যাচ্ছে, সেই কলকাতায় কাজগুলো যেখানে কলকাতা ঘিরে সাউথে ঢুকে পড়তো, কাজ নেই বাংলায়, সবাইকে বেরিয়ে যেতে হচ্ছে। যেখানে বাংলায় হেরিটেজ খাবার থেকে শুরু করে নর্থ কলকাতা, গঙ্গার ঘাট কি নেই, আবার সমুদ্র, ওপরে পাহাড়, যদি একটা প্যাকেজে শুটিং করতে আসতো কি না পেতো, আমরা তো এরকম সম্পদ নিয়ে বসে আছি, সেখানে কাদের প্রবলেম হচ্ছে? মানে এ আর বি আজকে আসবে যাবে, মরবো কারা? আমরা নর্মাল মানুষ। আজকে আমাদের হাতে আমাদের ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে চাকরি করতে, আসতেই চাইছে না, কাজ করতে চলে যাচ্ছে, কারা মরছি আমরা, কারা দুঃখ পাচ্ছি আমরা পাচ্ছি। একদম। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়, সেটাই আমাদের হচ্ছে। সব খবর বাইরেও আসছে না, মুষ্টিমেয় কিছু মানুষ প্রতিবাদ করছেন শোনা যাচ্ছে, এবং তাদেরকে ব্যান করে দেওয়া হচ্ছে, তাদের কাছে আসছে না। কিন্তু এমন অনেক মানুষ রয়েছে সম্ভবত যাদের খবর আমরা জানতেই পাচ্ছি না, যে যারা, এইটাই আমার মনে হয় যে আমি যেহেতু পরিচিতিতে লাইমলাইটে আছি, আমার পাশে প্রচুর সাপোর্ট সিস্টেম, মানে সব থেকে বড় সাপোর্ট সিস্টেম সুমিতা দি আছে, তার জন্য আজকে আমি এই কাজগুলো, আমার সাপোর্টটা পাই আমি। যাদের একটি সাধারণ মেজার কাছে কিচ্ছু নেই, সে কি করবে? আমি জানি না সে কি করবে। আমি সত্যি মানে সাধারণ মেয়ের কথা বলবো না, পুরুষ অনেকের প্রবলেমে পড়ে, যে অনেক প্রবলেম, তারা কি করবে? কারণ প্রশাসন আমরা দেখতে পাচ্ছি যে কিছু করার নেই, তো প্রশাসনে আজকে যারা বসে আছে তাদেরও তো কিছু করার নেই, যা আসছে ওপরতলা, ওপর মহল থেকে, তাই তো তাদেরও করতে হবে। ওপর মহল বদলাবে, কিন্তু আমাদের কি হবে এইটা বড় কোয়েশ্চেন। সবাই আমরা
এইখানে জিজ্ঞাসা চিহ্ন নিয়ে হাউ নিয়ে বসে আছি, অ্যান্ড ওয়েন সেটা আমি জানি না। তুমি নিজেকে ঠিক কোন জায়গায় দেখতে পাও, যেভাবে তুমি গোল সেট করো বা যে সাহস নিয়ে সেটা চর্চা করো, যাপনে থাকো? দেখো, আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে, আমি আর নিজের কোনো পায়ে বেরিয়ে পড়তে চাই না। আমি উন্মুক্ত আকাশে নিজের মতো নিজে কাজ করতে চাই। এটা 10 বছর পর আমি জানি হয়ে যাবে। ও নিজের মতো নিজে এখনই অনেকটা হয়েছে। আচ্ছা, নায়িকা হওয়ারই মানে মুখ্য চরিত্রে কাজ করতে চাই আমি, সেইটার জন্য আমি যতদিন পারবো লড়ে যাব আজীবন। এইটা নেক্সট 10 বছরে আমার কাজ। আর বাকি জানি না, এরপর তো চলতে চলতে পথে কুড়োতে কুড়োতে যাব, নিজের স্মৃতি, নিজের সব কিছু কাজ ঝুলি বাড়াতে বাড়াতে যাব। আর আমি যা শিখছি, যা আমি মিরাতুন নাহারের নিয়েছিলাম ইন্টারভিউ, আমার বৈঠকে, পডকাস্টটাতে, সেখানে উনি বললেন প্রশ্ন করা থামাবে না। তোমার যদি মনে হয় যে ভুল বা ঠিক বা হোয়াট এভার, প্রশ্ন করে যাও। আমার মনে হয় সবার তাই, প্রশ্ন করুন ভয়ে। আর আমার মনে হয় আমিও যেন এটা সবাইকে দিয়ে যেতে পারি, যে আমি যে প্রশ্নগুলো করছি সেইগুলো ভুল ঠিক সে আমাকেও প্রশ্ন করুক, এবং আমিও লোককে প্রশ্ন করি যে কেন হচ্ছে, কী জন্য হচ্ছে। একদম, এটা তো আমরা শুনেই থাকি যে প্রশ্ন, সব কিছু প্রশ্ন করাটা খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি না আরেকটা কথা বোধ হয় জরুরি, আমি জানি না তুমি সমর্থন করবে কিনা, সেটা হচ্ছে যে প্রশ্ন শোনার অ্যাকসেপ্টেন্সটাও তৈরি হওয়া খুব জরুরি। এবং আমায় প্রশ্ন করছে কেন, মানে আমি উত্তর দিতে বাধ্য নই, এখান থেকেই তো প্রশ্ন করার সমস্যা তৈরি হয়। হ্যাঁ, মানে বাধ্য নইটা তো ঠিক আছে, আমি উত্তর দেবো কি দেবো না যেটা পরের কথা, বাট প্রশ্নটা তো করবো, মাথায় তো কোথাও একটা গেঁথে দিলাম প্রশ্নটা, সেটা তো আমি সাকসেসফুল। এবং উত্তরটাও আমাকে মানে যদি যে প্রশ্ন করতে সাহস পায় তার উত্তর দেওয়ারও সাহস থাকা দরকার। সাহসটা খুব দরকার। তাতে তুমি বাংলা বলো, বলে বাংলা বলো, ইংরেজি বলতে না পারো বা পুরো ইংরেজি বলো, বাংলা বলতে পারো না, কথা থামানো যাবে না, আর ইচ্ছে থামানো যাবে না। আমার সেটাই, যে আমি যা যা করতে চাই জীবনে, সেই আর আমার মনে হয় যে আমি কিছু করে যেতে চাই যেটা লোকের, অন্তত মেয়েদের কিছু কাজে লাগুক। যে যদি এইটা হয়ে যায় আমার, যদি আমার কোনো লয়ার শোনেন, যদি আমারটা করে দিতে পারেন, যে এই যে আমার নামে আমি আমার মেয়ের পরিচয় দেবো, এটা আইনত কারোর হেল্প ছাড়া, যে আমি গিয়ে বলতে পারি যে আমার নামে করুন আমার মেয়ের পরিচয়, আমার বাবার নামে নয়, সেটা যদি আমি করতে পারি, এই আইনটা যদি আনতে পারি, আমার মনে হয় আমি অনেকটা বড় কিছু করতে পারবো। বড় কাজ হবে সেটা, আমারও তাই মনে হয়। আমি এটা করে যেতে চাই আজীবন। এবং আরও অনেক অনেক যে আইনগুলো আছে সেগুলো যদি পরিবর্তন হয়, যেমন শ্বশুর বাড়ি যেতে হবে মেয়েদের, এটা আমার খুব রাগের জায়গা। ছেলেরাও আসুক না, থাকুক না, কি আছে, মিশুক, তো হোক না চেঞ্জ, উই নিড চেঞ্জ। বা ধরো করিনা কাপুর খানের জায়গায় যদি সৈফ আলী খান কাপুর হয়, খারাপ কি, হোক না, করুক না কেউ, মানে একটু চেঞ্জ হোক না জীবনে। একদমই। হ্যাঁ, এটি তো কিছু যায় আসার কথা না, মানে এতে কেউ ছোট বড় হয়ে যায় না। এইটাই, যদি একজন কেউ করে যে ছেলেরা শাড়ি পরে বিয়ে করছে, কি সুন্দর সাজছে, আমার তো বেশ মজা লাগছে সত্যি। তো ওদের তো why should boys doesn't have fun, মানে ছেলেদের কেন কোনো ফানের জায়গা থাকবে না? সবসময় টি শার্ট আর প্যান্ট এই থাকবে, ওরাও কেন সাজের চেঞ্জ করবে না প্যাটার্ন? এই যে চেঞ্জ করছে, আমার সুজয় দেখে ভালো লাগে, কি সুন্দর সেজে গুজে আসে, মাঝে কি সুন্দর লাগে দেখতে। সব মাদেরই কথা, যে ছেলের মাদের, যে উফ, আমার যদি একটা মেয়ে থাকতো, কি সুন্দর সুন্দর ড্রেস বেরিয়েছে, আর তো ছেলে আমার, সুতরাং সেই শার্ট প্যান্টই কিনতে হবে গোছে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন তোমাকে, সেটা হচ্ছে আজকের স্বরলিপি যদি 15 বছর আগের স্বরলিপির মতন একটা মেয়েকে ফেস করতো, আজকের তার এক্সপিরিয়েন্স, তার সমস্ত জীবন বোধের জায়গায় দাঁড়িয়ে কি বলতো সে? প্রথমে বলতো যে যে ছেলেগুলিকে তুমি প্রশ্রয় দিয়েছো জীবনে, সেই ভুলগুলো যেন একদম করতো না। সে একদম প্রেম ভালোবাসার দিকে যেতই না। তুমি যেরকম, সে যদি তাকে অ্যাকসেপ্ট করতে পারতে, সেইটা আমি খুব ভুল করেছি আমার পুরনো ইয়েতে। আর ওই যে আঁকড়ে ধরে থাকা, মানে আমার যেটা চাই লক্ষ্যটা, সেটাতে থাকা। তবে আমার মনে হয় যে বাকি এইটা ছাড়া
আমি খুব একটা যে খুব নিজের প্রতি যে যা করেছি ভুল করেছি আমার মনে হয় না, কারণ আমি যা করেছি এখন অবধি আমার জীবনে আমি খুব আনন্দে আছি, এবং ওইটা হয়েছে বলেই এটাতে আছি আজকে। আমার মনে হয় ওই ধাক্কাগুলো না খেলে, ওই মুখ থুবড়ে না পড়লে, ওই ঠেলে না ফেললে আমি হয়তো আজকের এই স্বরলিপিতে আসতে পারতাম না। তাই পুরোনো জিনিসগুলো খুব দরকার। তবে আমার মনে হয় যে হ্যাঁ, ওই যে আমরা নিজেদেরকে একটা পুরুষের জন্য বদলে ফেলি, বা একটা পুরুষ একটা মহিলাকে পাওয়ার জন্য বদলে ফেলি, সেটা না করে যদি আমরা যেরকম সেরকম থেকে একটি পুরুষ বা একটি নারী বা যারা সমকামী তারা যদি একে অপরকে ওইভাবেই ভালোবাসাটা যে যেরকম সেই রকমভাবেই তাকে যদি ভালোবাসতে পারি, মানে সেইটা আমি ভুল করেছি। আচ্ছা, বেশ। এইটা তুমি ভুল বলছো নাকি? আমার তো মনে রেকটিফাই হয় করার জায়গা। তখন যেটা ঠিক মনে হয়েছে তখন সেটা করেছো। হ্যাঁ, তখন আজকে মনে সেটা- হয়েছে, আজকে মনে হয় সেটা আমি কেউ ভুল তো আর ইচ্ছে করে ভুল করে না, ব্যাপারটা হ্যাঁ, ওইটা একটা ভুল করেছি আমি। বিয়ে করাটা আমার মনে হয় আমার জন্য একটা ভীষণ বাজে ভুল। তা আমি একদম হ্যাঁ, কিন্তু ওইগুলো ঘটেছিল বলে আজকে না, তুমি- বাচ্চাটা তো বিয়ে ছাড়াও হয়, সেটা তো দরকার নেই, যেটা আমরা সবাই জানি। তাহলে তো এই সোশ্যাল স্ট্যাটাসের গল্পটাই যেত না, যে সারনেমের গল্পটা। আমার যদি আমি একা মা হতাম তাহলে তো আমার সারনেমই আমি ডিসাইড করতে পারতাম। না, মাতৃত্বের কথা হচ্ছে না। যদি আমরা ওই বারবার পড়ে গিয়ে একটা জায়গায় উঠে দাঁড়ানোর কথা বলি, তার সেই জায়গাটা ওই পড়ে যাওয়াগুলো খুব ভীষণ দরকার ছিল ভীষণ পুরো দরকার। গল্পটার জন্য শেষ পর্যন্ত। একদম। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি বা এরপরেও যেখানে দাঁড়াবো, সবটাই ওই পুরনো স্বরলিপি যেভাবে স্ট্রাগল করে ওই সাহসগুলো, কারণ আমার কাছে রাত্রে যখন একা ফিরতাম, একা একটা ছেলের বাইকে বসে আসছি, আমার কেউ নেই, আমি জানি না। এই যে আমরা ভাবি যে আমার বাবা হেল্প করবে, আমার মা দাদা চলে আসবে বা আমার বয়ফ্রেন্ড আসবে, আমার কেউ ছিল না। তো আমি জানি আমাকে নিজেকে হেল্প করতে হবে। তখন আমি কি করব, অন্য জায়গা থেকে আমার বুদ্ধি খাটাবার চেষ্টা করব। ওই যে চেষ্টাগুলো করেছি, আজকে হয়তো সেই কারণেই আমার এই সাহসটা এসেছে মনে। দারুণ। ঠিক যেটা চেয়েছিলাম তোমার কাছ থেকে একদম সেটাই, যে আমরা এই সমস্যাগুলোতে পড়ে যাই তো, যে একটা কিছু করতে চাইছি, সাহস হয়ে পৌঁছচ্ছে না, অনেকগুলো সেলফ ডাউট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, যেখান থেকে মনে হয় থাক, ভুল পথে ভাবছি, একটু বেশি ভেবে ফেলছি। ও কিন্তু এই রেজিলিয়েন্সটা দেখিয়েই বা এতক্ষণ যা বললো, আসলে এই জায়গায় পৌঁছতে গেলে সাহসটা বা সেলফ ডাউটটা সরিয়ে রাখা, এটা বোধহয় করতেই হবে। একদম। আর করে ফেলুন না, একটা ভুল করেননি তো তা নয়, তো আরেকটা ভুল হবে, আর না তো ভুলটা ঠিকও হয়ে যেতে পারে। অত ভেবে লাভ নেই, আমার মনে হয় ভাবনা থেকে করাটা বেশি, কি করে করবোটাতে ফোকাস করা বেশি, কি হতে পারে ফোকাস করার থেকে। ভালো থাকবেন, এবং খুব ভালো লাগলো রাইজিং বাংলা আড্ডাস্কোপে, খুব ভালো লাগলো রাইজিং বাংলা আড্ডাস্কোপ আরও এরকম ভালো ভালো আড্ডা, জমজমাটি আড্ডা নিয়ে আসুক। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। নমস্কার।